আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময় দাসকে। অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা উস্কানি শেখ হাসিনার। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান না ট্রাম্প, হঠাৎ ভারতে আসছেন পুতিন। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নতুন দুটি সেক্টর তৈরি করতে চায় ভারত। এবার বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রোববার আলিফ হত্যা মামলা, পুলিশের কাজে বাধা দান, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলাসহ মোট 4টি মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো আবেদন করে পুলিশ। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিন্ময় দাসকে গত বুধবার স্থায়ী জামিন দেন হাইকোর্ট। সেই জামিন স্থগিতের জন্য ওই দিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের 31 অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে এ মামলায় চিন্ময় কৃষ্ণকে 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের মধ্যে গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। পরে কাছাকাছি এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। আওয়ামী লীগের নেতারা দেশের ভেতরে বাইরে বেশ সক্রিয়, চালাচ্ছেন নানা অপতৎপরতা। হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা, পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়া স্বাভাবিক গতি ব্যাহত করা। এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের আরও অভিমত, নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা 5,500 অস্ত্র। ফ্যাসিবাদ সরকারের 15 বছরের ইস্যু করা এই অস্ত্র অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি, ফলে এগুলো ইতোমধ্যেই অবৈধ হয়েছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া 1,375 অস্ত্র এবং 2,57,849 রাউন্ড গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। এর বড় অংশই চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ক্যাডারদের হাতে, এমনটি মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা অনেকদিন ধরেই দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাদের অপতৎপরতা থেমে নেই। অব্যাহতভাবেই তারা দেশের পরিস্থিতি অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত। গোপন বৈঠকের পাশাপাশি তারা অনলাইনে বেশি তৎপর। দেশের বাইরে থেকে পলাতক নেতারা নির্দেশ দিচ্ছেন অনলাইনে তাদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ খুব একটা হচ্ছে না। আগামী দিনগুলোতে এই অ্যাক্টের অধিকতর কার্যকর করার প্রক্রিয়া চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই মাঠ পর্যায়ে এর প্রয়োগ শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন, গত 17-18 বছরে আওয়ামী লীগ অনেক টাকা লুটপাট করেছে। তাদের পক্ষে ওই টাকা ব্যয় করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার না, কিন্তু সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা সরকারের ব্যাপার। এগুলো নিয়ন্ত্রণ না করে পলাতক নেতাদের উপর দোষ চাপিয়ে দায় এড়ানো যাবে না। এক প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো নিশ্চয়ই ভালো মানুষের হাতে পড়েনি, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসীদের হাতেই পড়েছে। সুতরাং দেশে অন্যায় অপরাধ তো হবেই। আমি মনে করি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণ অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না। এ কারণেই নানা আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চক্রান্ত শুরু করে পরাজিত রাজনৈতিক শক্তি। নানা ইস্যুতে গড়ে তোলা হয় একের পর এক আলোচনা। এসব আন্দোলনে বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্যে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনা টেলিফোন বা গ্রুপ কলে উস্কে দিয়েছেন এসব আন্দোলন। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত ছাপ এখনও মুছে যায়নি। 26টি প্রাণহানির সেই ঘটনা শুধু দেশ জুড়ে নয়, সীমান্ত জুড়ে জাগিয়ে তুলেছে নিরাপত্তা শঙ্কা। এর জেরেই প্রতিবেশী 2 মুসলিম দেশের সীমান্তে নজরদারি ও তৎপরতা বাড়াচ্ছে ভারত সরকার। দেশটিতে নতুন করে গঠিত হতে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF
16 ব্যাটালিয়ন, যার মাধ্যমে প্রায় 17,000 সদস্য যুক্ত হবেন সীমান্ত নিরাপত্তায়। একই সঙ্গে স্থাপন করা হচ্ছে দুটি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টারও, শুধু পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করার জন্য নয়, বরং পূর্ব সীমান্ত বিশেষ করে বাংলাদেশ সীমান্তেও নজর রাখতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর হয়ে উঠেছে ভারত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং প্রতিবেশী দেশের ভেতরে পরিবর্তনের ইঙ্গিত ভারতের এই তৎপরতার কারণ। সীমান্তে বাড়তি নজরদারি ও নতুন ব্যাটালিয়ন, ভারত সরকার বিএসএফ এর সক্ষমতা আরও বাড়াতে নতুন 16টি ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে থাকবেন 1000-এর বেশি সেনা, সব মিলিয়ে যুক্ত হবেন প্রায় 17,000 সদস্য। এতে বিএসএফ এর মোট ব্যাটালিয়নের সংখ্যা 200 ছাড়িয়ে যাবে। নতুন হেডকোয়ার্টার স্থাপন, দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করেছে ভারত, একটি জম্মুতে এবং অন্যটি মিজোরামে। পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ ও সমন্বয় বাড়াবে জম্মুর হেডকোয়ার্টারটি, আর মিজোরামের হেডকোয়ার্টার মূলত ভারত বাংলাদেশ সীমান্তের পূর্ব অংশে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়াবে। বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ, বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন সময় অস্ত্র, মাদক, মানব পাচার সহ নানা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত অনেক আন্তর্জাতিক চক্র সীমান্তকে ঝুঁকিপূর্ণ হিসেবে ব্যবহার করে থাকে। এজন্য নিরাপত্তা বাড়াচ্ছে দেশটি। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই বাড়তি সতর্কতার পেছনে শুধু সীমান্ত অপরাধের ঝুঁকি নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনও। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত আশঙ্কা করছে সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা বা অনুপ্রবেশের ঘটনা আগের তুলনায় আরও বাড়তে পারে। এ অবস্থায় ভারত আগেভাগেই প্রস্তুতি নিতে চাইছে। ভারতের দৃষ্টিতে সীমান্ত নিয়ন্ত্রণ এখন শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। প্রশিক্ষণ ও নিয়োগ প্রক্রিয়া, নতুন ইউনিট গঠনের জন্য বিএসএফ পুরুষ ও নারী সদস্য নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। নিয়োগের পর প্রশিক্ষণ দিয়ে ধাপে ধাপে ইউনিটগুলো কার্যক্রম শুরু করা হবে। এই প্রক্রিয়া আগামী 5 বছর থেকে 6 বছরের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি বছরের 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবিধান অনুযায়ী পরপর দুবারের বেশি কেউ আর প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। সেই হিসেবে এবারই তার শেষ মেয়াদ। তাই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াই করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। রোববার ফ্লোরিডার মার এ লাগোতে সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি 2 মেয়াদে 8 বছর প্রেসিডেন্ট থাকবেন। তিনি সবসময় এটিকে গুরুত্বপূর্ণ মনে করেছেন। 78 বছর বয়সী ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি তৃতীয় বা চতুর্থ মেয়াদে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চান, যা মোটেই মজা করে বলেননি বলেও জানিয়েছিলেন। পরে অবশ্যই ঘটনারই ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ভুয়া সংবাদ মাধ্যমকে ট্রল করার জন্যই তিনি এমন কথা বলেছিলেন। প্রেসিডেন্টের কোম্পানি দ্য ট্রাম্প অর্গানাইজেশন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প 2028 লেখা টুপি বিক্রি করায় নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। অনেকেই নির্বাচনী প্রচার হিসেবে এই টুপি বিক্রি করা শুরু করেছে। মাত্র একদিন আগে তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের 100 দিন পূর্তি অনুষ্ঠান উদযাপন করেন ট্রাম্প। নিজ বাসভবনে দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, অনেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করেছেন, যদিও সংবিধান অনুযায়ী এটি সম্ভব নয় বলেও স্বীকার করেছেন তিনি। ট্রাম্প বলেন, তার উত্তরসূরি হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম বিবেচনায় রয়েছে। সংবিধানের 22তম সংশোধনীতে বলা হয়েছে, কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না। এই সংবিধান পরিবর্তনের জন্য সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভ উভয় কক্ষেই 2/3 অনুমোদনের পাশাপাশি দেশের 50টি অঙ্গরাজ্য সরকারের 3/4 অনুমোদন লাগবে। তবে সংবিধানে ফাঁক রয়েছে বলে দাবি করে আসছেন কিছু ট্রাম্প সমর্থক, যদিও তা আদালতে কখনো যাচাই হয়নি। এদিকে সান ফ্রান্সিসকো উপসাগরের কুখ্যাত আলকাট্রাজ কারাগারটি পুনর্নির্মাণ করে চালুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সবচেয়ে নির্মম এই হিংস্র অপরাধীদের রাখতে কারাগারটি আধুনিকভাবে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হবে। রোববার ফেডারেল ব্যুরো অব প্রিজনকে এ নির্দেশ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলে দিন। এ সময় ভয়ঙ্কর অপরাধীদের বিনা দ্বিধায় আটক করে জনসাধারণ থেকে দূরে রাখা হতো। এখন সেই সময় আবারও ফিরিয়ে আনা দরকার। এখন এসব অপরাধীর দৌরত্ব বেড়ে গেছে, যা আর সহ্য করা হবে না। কারাগারটি খুলতে বিচার বিভাগ, FBI এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সঙ্গে কারাগার ব্যুরোকে নির্দেশ দিয়েছেন তিনি। 1912 সালে নির্মিত এই কারাগারটি 1963 সালে বন্ধ হয়ে যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি বলেছেন, ভারত সফরের জন্য মোদী তাকে যে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তা তিনি গ্রহণ করেছেন এবং শীঘ্রই নয়াদিল্লি আসছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে নিশ্চিত করা হয়েছে এসব তথ্য।
দ্য হিন্দু সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে করা এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রেসিডেন্ট পুতিন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ভারতের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে রাশিয়া পূর্ণ সমর্থন দেবে। ফোন কলে উভয় নেতা ভারত ও রাশিয়ার বিশেষ এবং পারস্পরিক স্বার্থ রক্ষাকারী কৌশলগত অংশীদারত্বকে আরও গভীরে নিয়ে যেতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পৃথক এক বিবৃতিতে একই তথ্য জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারত সফরে নিমন্ত্রণ করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট আন্তরিকভাবে সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করা হয়। আহত হন আরও বেশ কয়েকজন। এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর জম্মু কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তান। এই হামলাকে ঘিরে গত এক সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি দেশের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তাইওয়ান নিয়ে ভবিষ্যতের সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। তার ধারাবাহিকতায় তাদের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান। জানা গেছে, এই যুদ্ধ বিমান ১০০০ কিলোমিটার দূর থেকে ২ ঘন্টা পর্যন্ত গুয়ামে বিদেশি ঘাঁটির আকাশসীমা অবরোধ করতে পারে। আমেরিকান B-21 স্টিলথ বোমারু বিমানের বিরুদ্ধে চীনের পিপলস লিবারেশন আর্মির দুর্বলতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বিমান। জিংগো পাতার আকৃতির এই যুদ্ধ বিমানটিকে আনুষ্ঠানিকভাবে J-36 নামে ডাকা হয় এবং PLA এটি তৈরি করেছে। চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মালিকানাধীন প্রকাশনা শিপবোর্ন ওয়েপন্স এর নিবন্ধ অনুসারে যখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানটি নিয়োজিত থাকবে, তখন PLA বহু দূর থেকেই অনুপ্রবেশ করার চেষ্টাকারী মার্কিন যুদ্ধ বিমানগুলোকে বাধা দিতে সক্ষম হবে। এতে বলা হয়েছে যে ১ থেকে ২ ঘন্টা স্থায়ী আকাশসীমা অবরোধ পরিচালনা করা এবং দূর থেকে গুয়ামে ঘাঁটির বিমান প্রতিরক্ষা দমন করাও এটি দ্বারা সম্ভব হবে। এর ফলে মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আকাশে শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং প্রথম দ্বীপ শৃঙ্খলের মধ্যে চীনা সামরিক বাহিনীর ধারাবাহিক অভিযানে সাময়িকভাবে হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়বে। ম্যাগাজিন মার্চ সংস্করণে বিশ্লেষণে বলা হয়েছে, যদি তারা কখনো তাইওয়ানের উপর যুদ্ধে লিপ্ত হয় তাহলে মূল ভূখণ্ডের চীনা এবং মার্কিন বিমান বাহিনী সম্ভবত চীনা উপকূল থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য লড়াইয়ে মনোনিবেশ করবে বলে নিবন্ধে বলা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে উন্নয়নাধীন চীনা স্টিলথ বিমানটিকে তার বিকাশকারী চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের ঘাঁটির কাছে বারবার পরীক্ষামূলক উড্ডয়ন করতে দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে এটি দ্রুত অগ্রগতি করছে। মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান F-47 এর কথা ঘোষণা করেছিল, তবে এ বিষয়ে খুব কম বিশদ প্রকাশ করেছে। তবে B-21 রেইডার, যাকে এর ডেভেলপার নর্থরপ গ্রুমম্যান বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান হিসেবে বর্ণনা করেছেন, ২০২৩ সালের নভেম্বরে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করে। সংস্থাটি ঘোষণা করে যে উৎপাদন সময়সূচির আগে এবং বাজেটের মধ্যে হয়েছে এবং ২০২৫-২৬ সালের মধ্যে বিমান বাহিনীতে কমপক্ষে ১০০টি বিমান সরবরাহ করার লক্ষ্য রয়েছে। সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে একটি লাইট অ্যাটাক ড্রোন, যার নাম KX-2। নিজস্ব প্রযুক্তি গবেষণা এবং স্থানীয় সামরিক ও বেসরকারি উদ্ভাবকদের অংশগ্রহণে তৈরি এই ড্রোনটি দেশের প্রতিরক্ষা সক্ষমতায় যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। KX-2 হচ্ছে একটি ট্যাকটিক্যাল UAV যা নজরদারি ছাড়াও সীমিত অস্ত্র বহন করতে সক্ষম। এর মাধ্যমে টার্গেট অ্যাকুইজিশন, দুর্বল পজিশনে আঘাত ও রিকনেসেন্স মিশন চালানো সম্ভব। ড্রোনটি তৈরি করেছে দেশেরই একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম, যার সঙ্গে সামরিক বাহিনীর একটি গবেষণা শাখা ও স্টার্টআপ প্ল্যাটফর্ম যুক্ত। ডিভাইসটির সফটওয়্যার ও নিয়ন্ত্রণ ইউনিট পুরোপুরি দেশীয়ভাবে বিকশিত। KX-2 ড্রোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হল ফ্লাইট সময় ৯০ মিনিট, অস্ত্র বহন সক্ষমতা 2টি গাইডেড মাইক্রো মুনিশন, রেঞ্জ ১০০ কিলোমিটার, সেন্সর EO/IR ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার, ভিডিও এনক্রিপ্টেড লাইভ স্ট্রিমিং, গঠন কম্পোজিট ফাইবার বডি, রাডার ইভেসিভ ডিজাইন, নিয়ন্ত্রণ, স্যাটেলাইট 4G বা নির্দিষ্ট RF সিগন্যাল ব্যবহারের সম্ভাব্য খাত, সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা, নদী ভাঙন ও বন্যা পরিস্থিতির উপর রিয়েল টাইম ডেটা সরবরাহ
শস্য চাষ পর্যবেক্ষণ ও কৃষি ডেটা সংগ্রহ, জঙ্গি তৎপরতা বা অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণ। বিশেষ দিকগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন। বিদেশি ইউএভি এর তুলনায় 70% পর্যন্ত খরচ সাশ্রয়ী, রপ্তানি সম্ভাবনাও বিবেচনায় রাখছে নির্মাতা প্রতিষ্ঠান। কৌশলগত গুরুত্ব, প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দেশীয় প্রযুক্তিতে এমন একটি ইউএভি তৈরি হওয়া ডিফেন্স টেক ইন্ডিপেন্ডেন্স এর দিকেই অগ্রযাত্রা। চীন, তুরস্ক ও ইরানের মতো দেশ যেখানে নিজস্ব ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত সুবিধা নিচ্ছে, সেখানে KX-2 বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এবার খেলার খবর। ব্যাটে বলে সাকিব আল হাসানের অভাব দূর করতে চেষ্টার কমতি রাখছেন না মেহেদী মিরাজ। যদিও সাকিব হয়ে ওঠার অনেকটা পথ বাকি তার, তবে আবারও সুযোগ পেয়েছেন সাকিবের পাশে বসার। মাস সেরা হওয়ার দৌড়ে আছেন তিনি। 2023 সালের মার্চে সর্বশেষ বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা হয়েছেন সাকিব আল হাসান। 2 বছরের বেশি সময় পর আবারও সেই পুরস্কার আসতে পারে দেশে, সেই উপলক্ষ তৈরি করেছেন মেহেদী মিরাজ। মেহেদী মিরাজ আইসিসির এপ্রিলের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন। তবে পুরস্কারটা জিততে মিরাজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সের সাথে। গতকাল সোমবার পারফরমেন্সের ভিত্তিতে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় খুঁজতে মনোনয়ন দেয় আইসিসি, যেখানে আইসিসির ওয়েবসাইটে গিয়ে দর্শকেরা ভোটের মাধ্যমে নির্বাচন করতে পারবে সেরা খেলোয়াড়কে। আগামী সোমবার বিজয়ীর নাম ঘোষণা করবে আইসিসি। 2021 সাল থেকে এভাবেই মাস সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করে আসছে আইসিসি। নারী পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের 3 ক্রিকেটার 4 বার আইসিসির মাস সেরা হয়েছেন। 2021 সালের মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জিতেন মুশফিকুর রহিম। এরপর সাকিব আল হাসান জিতেছেন 2 বার, 2021 সালের জুলাইয়ে ও 2023 সালের মার্চে। এরপর পুরুষ ক্রিকেটে আর এই পুরস্কার আসেনি। 2023 সালের নভেম্বরে প্রথম নারী হিসেবে এই পুরস্কার জেতেন নাহিদ আক্তার। এবার মিরাজের সামনে আসছে সেই সুযোগ। এপ্রিলের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 ড্র করেছে বাংলাদেশ, যেখানে শেষ ম্যাচে সেরা ও সিরিজ সেরার পুরস্কার জেতেন মিরাজ। 27 বছর বয়সী এই অলরাউন্ডার একই দিনে সেঞ্চুরি করেন ও 5 উইকেট নেন। 2 ম্যাচ মিলিয়ে 38.66 গড়ে করেন 116 রান, 11.86 গড়ে উইকেট শিকার করেন 15টি, যা তাকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে। সেই সিরিজেই বল হাতে ঝলক দেখান ব্লেসিং মুজারাবানি। এই পেসার 2 টেস্টে মিলিয়ে নেন 10 উইকেট। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি। আর বেন সিয়ার্স গত মাসে আলো ছড়িয়েছেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। প্রথম ওয়ানডে না খেললেও শেষ 2 ম্যাচ খেলেই নেন 10 উইকেট। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।